শেখ হাসিনার যে সাংবাদিকতা ছিল সেখানে আসলে প্রেস উইং এর কোনো ভূমিকা ছিল না, তিনিই আসলে ছিলেন প্রেস উইং এর এক্সিকিউটিভ। তিনি বলেছেন যে এমপি কয়েকজন সাংবাদিককে এমপি পদ দেয়া হচ্ছে যাতে করে তার পক্ষে লেখা হয়, এই ধরনের প্রকাশ্যে এই ধরনের কথা বলেছেন। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যখন ৫ জন প্রেস উইং এর কর্মকর্তা গিয়েছিলেন, একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, দেখা গিয়েছে যে তখন তারা ডিফেন্সিভ মোডে চলে গিয়েছেন যে ৫ জনই খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছেন। কিন্তু ওনারা যেটা করেছেন যে ওনারা টক্সিসিটিটা মানে একদম দেশের মানুষের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। আপনি যদি শেখ হাসিনার সময়কালে দেখেন, আমি যদি জানি যে এই সাংবাদিক দুর্নীতি পরায়ণ, আমি যদি জানি এই সাংবাদিক আমার সাথে গোপনে এই দেন দরবার বা ব্যবসার কাজে জড়িত, আমি তো তাকে আমার স্লেভ হিসেবে মনে করতে শুরু করব। যে সাংবাদিকরা আসলে আমাদের আধুনিক সমাজে এক নব্য ইন্টেলেকচুয়ালি এম্পাওয়ার্ড স্লেভ পরিণত হয়েছে। ডক্টর ইউনূসের কথা আপনি তিনি একটি কথা বলেছিলেন যখন আসবেন যে খোলা মনে সমালোচনা করুন। বারবার যেহেতু তুলনা আসে আগের সরকারের আমলে, তিনি নিজেও এটি অনুধাবন করেন যে তিনি আগের সরকারের স্টাইলে, শেখ হাসিনার স্টাইলে তিনি সাংবাদিক সম্মেলন করতে চাচ্ছেন না। আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে শেখ হাসিনার যে সাংবাদিকতা ছিল সেখানে আসলে তো প্রেস উইং এর কোনো ভূমিকা ছিল না, তিনিই আসলে ছিলেন প্রেস উইং এর এক্সিকিউটিভ, এবং তিনি সাংবাদিকদের কটাক্ষ বলুন কিংবা অফেন্সিভ বলুন কিংবা স্ট্রাইকিং বলুন, তিনি সবসময় একটি অফেন্সিভ মুডে থাকতেন, অ্যাগ্রেসিভ মুডে থাকতেন। তার প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তরগুলি ছিল অনেক ক্ষেত্রে হয়তো প্রশ্নের উত্তর ছিল, কিন্তু অনেক ক্ষেত্রেই ছিল যে আপনার যেগুলিকে সাধারণভাবে ধরে নেওয়া যায় যে স্পষ্ট ভাষায় সাংবাদিকদেরকে তিনি কখনোই মূল্য দেননি, তাদের বিরুদ্ধে কটাক্ষ করে কথা বলেছেন। তিনি বলেছেন যে এমপি কয়েকজন সাংবাদিককে এমপি পদ দেয়া হচ্ছে যাতে করে তার পক্ষে লেখা হয়, এই ধরনের প্রকাশ্যে এই ধরনের কথা বলেছেন। তো শেখ হাসিনার যদি অফেন্সিভ মুডের তুলনা যদি করা হয়, শেখ হাসিনার অফেন্সিভ অ্যাপ্রোচের বিপরীতে ডক্টর ইউনূসের যে প্রেস উইং আছে তাদেরকে কি আপনার কখনো ডিফেন্সিভ অ্যাপ্রোচ মনে হয়েছে কিনা, যে যখনই ডক্টর ইউনূসের বিষয়ে কোনো প্রশ্ন করা হচ্ছে, যখনই প্রেস উইং এর বিপক্ষে কথা বলা হচ্ছে? আমরা দেখেছি আমেরিকাতে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যখন ৫ জন প্রেস উইং এর কর্মকর্তা গিয়েছিলেন, একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, দেখা গিয়েছে যে তখন তারা ডিফেন্সিভ মোডে চলে গিয়েছেন যে ৫ জনই খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছেন। না, আই থিংক আই গট ইউর পয়েন্ট। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি ব্যক্তিগতভাবে শফিকুল আলমকে খুব ভালো করে জানি। উনি ব্যক্তিগতভাবে যখন ওনার সাথে আপনি কথা বলবেন, প্রবাবলি দ্যাট উইল বি ডিফারেন্ট। বাট ওনার যে কাজটা করেছেন, যে উনি শুরু থেকেই ওনার এই টিমটাকে ব্র্যান্ডিং করার চেষ্টা করেছেন যে মানে ইটস এ প্রোপাগান্ডা মেশিনারি। সো উনি শুরু করেছেন, উনি ময়লা ফেলার চেষ্টা করেছেন। উনি আমার মনে আছে শুরুর দিকেই বিএনপির সাথে টক্সিসিটি শুরু করার জন্য উনি শুরু করলেন যে খাম্বা একটা উনি ওয়াল পেন্টিং এ খুঁজে পেলেন কোথাও, সেটা যে খাম্বার একটা ছবি দিয়ে উনি বিএনপিকে রিডিকুল করার চেষ্টা করলেন। তারপরে উনি কিছু মিথ তৈরি করলেন, উনি মাস্টার মাইন্ড নিয়ে আসলেন। তারপরে উনি আনলেন হচ্ছেন যে নাহিদ প্রধানমন্ত্রী হবে। তো এই প্রত্যেকটা কাজ উনি হয়তো ওনার মতো করে ব্র্যান্ডিং করার চেষ্টা করেছেন ওনার সরকারের বা ওনার সরকারের পক্ষ থেকে। তারপরে যে সমস্ত জায়গায় ৫ বছর চায় লোকজন সে বলছে, সেই সমস্ত বিষয়গুলোকে ওনারা হাইলাইট করেছেন। কিন্তু যেটা হয়েছে যে ওনারা কোনো এক্সাম্পল সেট করে রাখেন, কারণ বাংলাদেশ তো খুব একটা উত্তপ্ত দেশ হয়ে আছে এই মুহূর্তে। আপনারা বুঝতে পারবেন না মানুষের ভেতরে কি ক্ষোভ হয়েছে, মানে ভেতর থেকে মানুষ মানে একটা অশান্তির ভেতরে আছে। মানে যত যেভাবেই বলেন, সবাই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে একটা ভীতির ভিতরে কাজ করছে সবার ভেতরে। সেখানে ওনাদের কাজ ছিল যে একটা মোটা দাগে এই রাষ্ট্রের যে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আছে সেইগুলোর কাজগুলোকে হাইলাইট করা, সেই সাথে যেই সব জায়গাতে ডিসকন্টেন্ট হচ্ছে সেগুলোকে ফিক্স করা। কিন্তু ওনারা যেটা করেছেন যে ওনারা টক্সিসিটিটা মানে একদম দেশের মানুষের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। এইটা ভবিষ্যতের জন্য আমাদের সকলের জন্য একটা ভয়ের কারণ আছে। দ্বিতীয় হচ্ছে যে সাংবাদিকদেরকে কেন মূল্যায়ন করবেন শেখ হাসিনা? আপনি যদি শেখ হাসিনার সময়কালে দেখেন, আমি যদি জানি যে এই সাংবাদিক দুর্নীতি পরায়ণ, আমি যদি জানি এই সাংবাদিক আমার সাথে গোপনে এই দেন দরবার বা ব্যবসার কাজে জড়িত,
আমি তো তাকে আমার স্লেভ হিসেবে মনে করতে শুরু করব। আমাদের যেটা ব্যর্থতা ওভার দ্য ইয়ার্স, যে সাংবাদিকরা আসলে আমাদের আধুনিক সমাজে এক নব্য, ইন্টেলেকচুয়ালি এম্পাওয়ার্ড স্লেভ পরিণত হয়েছে। আমাদের উচিত ছিল হয় আমরা স্লেভিয়ারিতে চলে যাব, অথবা আমরা রাষ্ট্রের জন্য একটা আলাদা করে নতুন ভাবে এটা রিভলিউশন ঘটাবো। বাংলাদেশে আসলে সেটা সম্ভব হবে না। বাংলাদেশে এটা খুবই দুরূহ। কিন্তু আ আপনার মানে ভবিষ্যৎ যে প্রজন্ম আসছে, আমি বিশ্বাস করি তাদের ভেতর থেকে তারা হয়তো ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। কিন্তু এর জন্য যেটা এই মুহূর্তে প্রয়োজন সেটা হচ্ছে আম আপনি কেন সাংবাদিকতা করছেন এবং এই সাংবাদিকতা করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ কি উপকৃত হচ্ছে কি হচ্ছে না। এখন দেখেন, বিএনপি ভুল করছে। আপনি ভয় পাচ্ছেন বিএনপিকে সমালোচনা করতে। এই কারণে যে বিএনপি আপনার প্রতি অসন্তুষ্ট হতে পারে। কিন্তু আমি দেখেছি শুধুমাত্র ওই জিনিসটাকে যদি আপনি সত্যিকার অর্থে কনস্ট্রাকটিভ ওয়েতে তাদেরকে বলেন, তাদের ভিতরে শুধরানোর একটা প্রচেষ্টা আছে। কারণ রুট লেভেলে যে মানুষটা ভুল করছে আর শীর্ষ পর্যায়ে যে আছে তার কিন্তু মত এবং আম আ চিন্তা ভাবনার অনেক পার্থক্য থাকে। তো এই যে সাংবাদিক যে আমি নিজে থেকে বুঝে নিচ্ছি যে আমার প্রতি এটা ভয় হতে পারে, এটা আমার সমস্যা হতে পারে। এই জায়গাগুলো কিন্তু আসলে আমার নৈতিকতার প্রশ্ন। আমি যে খুবই নৈতিক মানুষ আমি সেইটা না। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি এই জায়গাটাতে এইভাবে করতে পারি এবং আমি যদি একটা বৃহত্তর সমাজের কল্যাণের কথা চিন্তা করি এবং সেখানে যদি সাংবাদিকতা সত্যিকার অর্থে ভূমিকা পালন করতে পারে, তাহলে সেটা কেমন হতে পারে? আমরা কেন সেই বিষয় নিয়ে কথা বলব না? এবং দেখেন আপনি, খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুর্ভাগ্যজনক এই মুহূর্তে আপনি যদি দেখেন যে বাংলাদেশে মাশরুম গ্রোথ এর মতো আ এখন মিডিয়া হচ্ছে এবং তাদের ফিন্যান্সিয়াল মডেল কি হবে আমরা জানি না। হয়তো YouTube নির্ভর ওদের ফিন্যান্সিয়াল ইকোসিস্টেম হতে পারে। কিন্তু আ আমরা আ অনেকের কাছ থেকে শুনতে পাচ্ছি যে এই মিডিয়াগুলোর পেছনে যে টাকাগুলো আসছে বা যেভাবে আ ট্রান্সপারেন্ট করা হচ্ছে না, ভবিষ্যতে একই মডেল মানে শেখ হাসিনা যেটা ফলো করেছিলেন সেইটারই যে একটা এক্সটেনশন হবে না, এটা বলা মুশকিল। আমরা আ কয়েক বছর আগে একটা রিসার্চ করেছিলাম ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে। সেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে বাংলাদেশে মিডিয়াতে একটা বড় সংকট রয়েছে, সেটা হচ্ছে ওনারশিপ প্যাটার্ন। এই ওনারশিপটা সবসময় সরকারপন্থী বা তাদের আশেপাশের মানুষের দ্বারা পরিচালিত এবং আ সেই ক্ষমতাবান মানুষ। জি, এতে করে যেটা হয়েছে যে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী তাদের যে আ চিন্তা ভাবনায় পরিবর্তন আনা সম্ভব, সেই পরিবর্তনের জন্য কেউ কাজ করছে না। আর সেটা করছে না দেখেই ওই মানুষগুলো এক ধরনের পপুলিস্ট আইডিয়ার ভেতর দিয়ে হয় সোশ্যাল মিডিয়ার উপরে পুরাপুরি নির্ভর হয়ে যাচ্ছে। ফেসবুকের একটা মানে ভুল তথ্য, মিথ্যা তথ্য, অথবা প্রোপাগান্ডার প্রতি তারা আসক্ত হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন একটা অস্থিরতা কাজ করছে। যেটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কখনোই সুখকর না। ডেমোক্রেসির জন্য বা গণতন্ত্রের জন্য সুখকর না এবং একই সঙ্গে বাংলাদেশের আগামী দিনের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য এটা বড় হুমকি স্বরূপ।